তুর্কির একটি রহস্যময় অভিশপ্ত গ্রাম। বাতাস এখানে ভারী, তার অলিগলিতে মিশে রয়েছে রহস্যময় ভয়ের ছাপ। দীর্ঘ 25 বছর ধরে এখানে কেউ বাচ্চা জন্ম দিতে পারে না। গর্ভবতী হলেও অকাল প্রসবে তাদের মৃত্যু ঘটে। অতীতে গ্রামটিতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গিয়েছিল তা ছিল দুঃস্বপ্নের থেকেও বেশি, তবে বাস্তব। কারণ জিন এখানে তার প্রতিশোধ নিতে মরিয়া, আর এই কারণেই গ্রামটিকে ডাকা হয় জিনের গ্রাম। আর এই গ্রামকে ঘিরেই সত্য ঘটনা অবলম্বনে 2015 সালে নির্মিত হয় একটি সিনেমা, যার স্টোরি টেলিং, গল্পের টুইস্ট আর মুহূর্তগুলো আপনার শরীরের ভেতর শিহরণ জাগাতে যথেষ্ট। তো আর দেরি না করি চলুন আজকের গল্প দেখে আসা যাক। তো ঘটনার শুরুতেই দেখা যায় গ্রামের পথ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল। তার ভেতরে আমরা একটা মেয়ের কণ্ঠে শুনতে পারি সে তার মাকে বলছিল, মা আমরা কি বাড়িতে চলে যাচ্ছি? তার মা উত্তর দেয়, হ্যাঁ চলে যাচ্ছে। মেয়েটি বলছিল, এখানে আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। তার মা বলে, বাড়িতে গিয়ে খেলনা দিয়ে খেলো, কিন্তু এখন এখান থেকে যাওয়া জরুরি। আবারও মেয়েটি তার মাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার জন্য একটা ভাই এনে দেবে? আমার ভাই হবে? তার মা বলে, হ্যাঁ হতেও পারে। তখন আমরা মেয়েটিকে দেখতে পারি যে কিনা গাড়ির উইন্ডো দিয়ে বাইরে দেখছিল, তবে আকাশে ছিল অনেকগুলো কাক। আর তখনই সেই কাকগুলো অদ্ভুতভাবে গাড়ির কাচের মধ্যে পড়তে থাকে, ধাক্কা খেতে শুরু করে, আর সেখানে তাদের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। তারপর কেটে যায় অনেক দিন। গ্রামের একটা বাড়িতে আমরা সেই মহিলাকে দেখতে পাই যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেকদিন পর তার জ্ঞান ফিরেছে। তার নাম হলো সালমা। সেখানে তখন একটা মহিলা আসে তাকে পানি খাওয়াতে। সালমা জিজ্ঞাসা করতে থাকে, আমার স্বামী আর মেয়ে কোথায়? কিন্তু আজব বিষয় হচ্ছে মহিলাটা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সালমার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম এক ভয়ঙ্কর রক্তাক্ত অবয়বকে, যদিও সে পেছনে ফিরে কাউকেই দেখতে পায় না এবং সে আবারও জ্ঞান হারায়। নিঝুমরা। সালমা তখন ঘুমোচ্ছিল। কে যেন হঠাৎ করে তার নাম ধরে ডাকতে শুরু করে আর বলে, আমি এখানে, তুমি এইদিকে এসো। সালমা যখন শব্দ অনুসরণ করে জানালার সামনে যায়, পর্দা সরানোর পরও সে কাউকেই সেখানে দেখতে পায় না। সে সেখান থেকে ফিরে আসার সময় জানালায় আরো একটা শব্দ শুনতে পায়। এবার যখন সে গিয়ে পর্দা সরায় তখন সালমা দেখতে পায় তার স্বামীর রক্তাক্ত অবয়ব সেখানে দাঁড়িয়েছিল। সে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ শুনে ঘরে প্রবেশ করে সেই মহিলাটি আর তার স্বামী। সালমা তখন ওই লোকটাকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে, আমার স্বামী আর মেয়ে কোথায়? আপনারা কিছু বলছেন না কেন? তখন সেখানে সালমার মেয়ে উপস্থিত হয়। এটা হচ্ছে তার মেয়ে জায়না। আর সালমা যে একটু পরপর যে রক্তাক্ত লোকের অবয়বটাকে দেখতে পাচ্ছে সেটা হচ্ছে তার স্বামী জামেল। কিন্তু এখানে তো তার স্বামীর কোনো অস্তিত্ব সে দেখতে পাচ্ছে না। সালমা এখানে তার মেয়েকে নিয়ে সে দম্পতির সাথে খাবার খেতে গেলে সেখানে তারা একটা বুড়ো লোককে দেখতে পায়, যে লোকটা ছিল প্যারালাইজড, নিচে কিছুই করতে পারে না। তো খাবার খাওয়ার সময় সালমা সেখানে জিজ্ঞেস করে, আমার স্বামী জামেল কোথায়? লোকটার নাম কাশেম। সে বলে, তোমার হাজবেন্ড গুরুতরভাবে আহত হয়েছিল দুর্ঘটনায়। তোমার স্বামী জামেলকে আমরা শহরের একটা হসপিটালে ভর্তি করেছি। এই কথা শুনে সালমা তো উত্তেজিত হয়ে যায়। সে এখনই যাবে সেখানে। কোথায় আছে তার হাজবেন্ড? কিন্তু কাশেম তাকে শান্ত হতে বলে আর বলে কালকে সকালে সেই স্থানে যাওয়া যাবে। কিন্তু সালমা কোনোভাবেই কোনো কথাই শুনছিল না। সে সেখান থেকে বের হতেই কাশেমের স্ত্রী নিসা দরজার সামনে এসে দাঁড়ায়। আর তখনই সালমার মাথা ব্যথা শুরু হয়। আর তার কল্পনায় আমরা একটা বিষয় জানতে পারি। দেখা যায় সে তার হাজবেন্ড জামেলের সাথে একটা রুমে বসে কথা বলছে, যেখানে তার খুবই দুঃখী ছিল একটা সন্তান লাভের আশায়। অনেক চেষ্টা করেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন জামেল তাকে বলছিল, আমাদের তো মেয়ে আছেই, যায় না, তাকে নিয়েই আমরা থাকবো। কিন্তু সালমা বলে, সে তো আমাদের রক্তের কেউ না, মানে তারা জাইনাবকে অ্যাডপ্ট করেছিল। তো যাই হোক, রাতে আমরা দেখতে পাচ্ছিলাম কোনো এক কারণে সালমা ছটফট করছিল আর তার পায়ের কাছে অদ্ভুতভাবে বসেছিল জায়নাব। মনে হচ্ছিল সে কোনো কিছু দ্বারা পজেস হয়ে গিয়েছে। এরপর সে হেঁটে হেঁটে বাইরে চলে যায় এবং যেটা দেখছিল সেই নিসা নামের মহিলাটি। আমরা দেখতে পারি জয়নাব চলে যায় সেই গ্রামের একটা কুয়ার কাছে, রহস্যময়ভাবে তাকিয়ে থাকে। তবে তার পাশে আমরা আরো কিছু ছেলে মেয়েদেরকে দেখতে পাই, যাদেরকে দেখে এতটুকু বোঝা যায় যে তারা কোনো সাধারণ মানুষ নয়। জয়নাব কুয়াতে লাফ দিতেই যাবে, এমন সময় নিসা এসে জয়নাবকে ধরে ফেলে আর বলতে থাকে তাকে নিয়ে যেও না। সেখানে কাশেমও চলে আসে আর তাকে নিয়ে ঘরে ফিরে যায়। এদিকে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে সালমার ঘুম ভাঙে আর সে দেখতে পারে নিসা আর কাশেম জয়নাবকে তার কাছে দিয়ে গিয়েছে। তো পরদিন সকালবেলা সালমা যখন চোখ খুলে তখন সে আবারও তার স্বামী জামিলের অবয়বটা দেখতে পায়, যেটা কিনা ভয়ের সাথে সাথে তার চিন্তাও বাড়িয়ে দিচ্ছে। এই বিষয়টা সে কাশেমকে জানায়। কাশেম বলে, চিন্তার কিছু নেই, আমি এখনই একটা গাড়ির ব্যবস্থা করি
তোমাকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিব তোমার স্বামী জামিলের কাছে। সালমা তখন বলে, আমাদের গাড়িটা কোথায়? কাশেম জানায়, দুর্ঘটনায় গাড়িটা দুমড়ে মুচড়ে একদমই নষ্ট হয়ে গিয়েছে, চলার মতো না। এটা বলে সে যায় গাড়ি আনতে। তবে আমরা দেখতে পাচ্ছিলাম জায়নাব সালমার সাথে কথা বলছিল। সালমা জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? জায়নাব বলে, তুমি আমাকে ভালোবাসো না মা। আমি সেদিন শুনেছি তোমার আর বাবার কথা। তোমরা তো আমাকে দত্তক নিয়েছিলে, আমি তোমাদের সন্তান নয়। এটা শোনার পরে সালমা মিথ্যে কথা বলতে শুরু করে। সে বলে, এগুলো তুমি বিশ্বাস করো না, তুমি আমাদেরই সন্তান। আমরা তোমাকে নিজেদের চেয়ে অনেক বেশি ভালোবাসি। আমরা দেখতে পাচ্ছিলাম নিচে এগুলো অদ্ভুতভাবে দেখছিল। তো সেদিন গোসল করার পর সালমা যখন জানালা দিয়ে উকি দিয়ে কাশিমের বাবাকে দেখার চেষ্টা করছিল, তখনই সেই বৃদ্ধা লোকটি তৎক্ষণাৎ তার দিকে অদ্ভুতভাবে চেয়ে ভয়ানক আচরণ করতে শুরু করে। সালমা তো এটা দেখে খুবই ভয় পেয়ে যায়, কেননা এই লোকটা তো প্যারালাইজড। কিন্তু মুহূর্তে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে সালমা এসে দেখতে পারে নিসা কোথাও যেন যাচ্ছে। সে তখন তার পিছু নেয় আর দেখে নিসা একটা টিনের ঘরে প্রবেশ করে। সালমা ভেতরে উকি দিতেই দেখতে পায় নিসা একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে ঘুম পাড়ানি গান গাইছে। তখনই সালমার মনে হয় বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে, কিন্তু পেছনে চেয়েও সে কাউকেই দেখতে পায় না। আবারও যখন সে ভেতরে উকি দেয়, তখন সেখানে নিসা একদমই তার সামনে চলে আসে। তার কোলে তখন কোনো বাচ্চা ছিল না। সালমা এতে চমকে যায়, কিন্তু নিসা সেখানে তাকে কোনো কিছু না বলেই চলে আসে। সালমা কৌতূহলবশত সে রুমে প্রবেশ করে। দরজাটা তখন আপনা আপনিই লেগে যায়। সে তো দরজা খোলার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পারে না। সামনে থেকে কেউ যেন তাকে ডাকছে। সে যখন এগিয়ে যায়, তখন দেখতে পায় একটা কুয়া, এবং তার ভেতর থেকে তার হাজব্যান্ডের কণ্ঠে অর্থাৎ জামিলের কণ্ঠে তাকে কেউ যেন ডাকছে। সে যখন উকি দিয়ে দেখতে চায়, তখন কোনো এক ভয়ানক শক্তি তাকে কুয়ার ভেতরে টেনে নিতে চাইছিল। তাকে তখন ধরে ফেলে তার মেয়ে জায়নাব। তবে আমরা দেখতে পারি আসলে সেখানে তো কোনো কুয়াই ছিল না। কিন্তু আরো অদ্ভুত ঘটনা হচ্ছে, সেখান থেকে জায়নাব হেঁটে হেঁটে কোথাও একটা চলে যাচ্ছিল। সালমা যখন জিজ্ঞাসা করছিল, তুমি কোথায় যাচ্ছ, সে উত্তর দেয়, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। তার বন্ধুরা কারা এটা জিজ্ঞাসা করলেও জায়নাব কোনো কিছুর উত্তর দেয় না। সামনের দিকে শুধু হাঁটতেই থাকে। সালমাও পেছন পেছন যেতে থাকে। তো একটা সময় সে দেখতে পায় গ্রামের শেষ প্রান্তে একটা জঙ্গলের কাছে গাছের নিচে এসে দাঁড়িয়েছে জায়নাব। সে যখন জায়নাবকে ধরতে যায়, তখনই একটা ভয়ঙ্কর অবয়ব সালমার সামনে চলে আসে, যেটা তৎক্ষণাৎ আবারও গায়েব হয়ে যায়। এতে তো সে প্রচন্ড ভয় পায়। জায়নাব তার মাকে বলে গাছের উপরে দেখতে। সালমা যখন গাছের উপরে তাকায়, তখন দেখতে পায় সেখানে অসংখ্য বাচ্চার দেহ ছিল, যেগুলো ঝুলেছিল। এসব দেখে সেখানে সে থাকতে পারে না, মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। তো দেখতে দেখতে রাত হয়ে যায়। কিন্তু গাড়ি আনার কথা বলে কাশেম সকালে বের হয়েছিল, সে তো এখনো বাসায় ফিরেনি। সালমা নিসাকে বলে, তোমার স্বামী কোথায়? কিন্তু আশ্চর্য বিষয় হলো নিসা এই বিষয়ে কোনো কথাই বলে না। সে সেখান থেকে চলে যায়। সে তখন কাশিমের প্যারালাইজ বাবার কাছে যায়, কিন্তু অদ্ভুতভাবে সেই বৃদ্ধ লোকটা তার হাত ধরতে যায় এবং নড়তে শুরু করে। তখনই সেখানে কাশেম চলে আসে। সালমা তো তাকে প্রশ্ন করতে শুরু করে দেয়। সে বলে, গাড়ি আনার কথা বলে সকালে গিয়েছে, এখনো কি গাড়ি পাননি? আমার হাজবেন্ড এখন কেমন আছে? সে কি আদৌ বেঁচে আছে? কি শুরু করেছেন আপনারা? আমাকে কিছু বলছেন না কেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম তারা তাও কোনো কিছুই বলে না। এজন্য দেখা যায় সালমা এবার জায়নাবকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। তারা পুরো গ্রামটিতে বাড়িগুলোতে গিয়ে সাহায্য চাইতে শুরু করে। বলতে থাকে, আমাদের সাহায্য করুন, আমরা বিপদে পড়েছি। কিন্তু আশ্চর্য বিষয় হলো গ্রামের কেউই দরজা খুলে না, সাড়া দেয় না। তারা সেখান থেকে হাঁটতে হাঁটতে সেই কুয়োর পাশ দিয়ে যাচ্ছিল। তখন হঠাৎ করেই জায়নাব পজেস হয়ে যায়। সে কুয়ার ভেতর লাফ দিতে চাইছিল। সালমা তখন জিজ্ঞাসা করে, তুমি কি করছো? জায়নাবের উত্তর তখন একটাই, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। সালমা বলে, তোমার বন্ধুরা কোথায়? সে বলে, এই তো তারা কুয়োর ভেতরে। তখন জায়নাব সালমাকে পেছনে হাত দিয়ে ইশারা করে। সালমা যখন পেছনে তাকায়, সে কোনো কিছুই দেখতে পায় না। যখন আবার সামনে তাকায়, তখন দেখতে পায় তার রক্তাক্ত স্বামীর অবয়ব, যেটা দেখে সে ভয়ে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর সবকিছুই স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জায়নাবকে সে আর দেখতে পায় না। সালমা কাঁদতে শুরু করে এবং হাঁটতে হাঁটতে চলে যায় জঙ্গলের ভেতর দিয়ে সেই গাছটার কাছে, যেখানে অনেকগুলো বাচ্চার অবয়ব সে দেখতে পাচ্ছিল। আর তখনই একটা ভয়ানক কিছু তার সামনে এসে পড়লে সে চিৎকার দিয়ে বসে পড়ে। আর আমরা দেখতে পাই সে তো সেই কুয়োর সামনেই রয়েছে। আর সেখানে জায়নাবও ছিল, কাশেমও সেখানে উপস্থিত ছিল। আসলে কাশেম তাদেরকে প্রোটেক্ট করছিল। এরপর তারা বাড়িতে চলে যায়। তো পরের দিন আমরা দেখতে পাই সালমা গোসল করছে।
সেই টিনের ঘরটিতে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সে পানি দিয়ে নয়, পানির জায়গায় ছিল রক্ত, আর সে সেটা দিয়ে গোসল করছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে আর সামনে দেখতে পায় একটা মহিলা এবং তার পেছনে অনেকগুলো ছেলে মেয়ে। তারা তার দিকে এগিয়ে আসছে। তখন হঠাৎ করেই তার হাজব্যান্ডের আত্মা এসে তাকে জড়িয়ে ধরে। সালমা তো ভয়ে চিৎকার করতে থাকে। তখনই সেখানে নিসা চলে আসে। এবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো রাতে সালমা কাশিমকে জিজ্ঞাসা করে, আপনারা কেন আমাকে কিছু বলছেন না? দয়া করে বলুন আমার স্বামী কোথায় আর এসব কি হচ্ছে? তখন কাশিম তাকে বলে, প্রথমে তুমি বলবে। কাশিম বলে, তোমরা কারা, এখানে কি করছো আর কি জন্যই বা এসেছিলে? সালমা তখন বলতে থাকে, আমার বাবা মানে আমাকে এক পরিবার দত্তক নিয়েছিল। বড় হওয়ার পর জামিলের সাথে বিয়ে হয়। সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল, কিন্তু আমরা কোনো সন্তান লাভ করতে পারিনি। অনেকদিন হওয়াতে মানুষজন অনেক কথা বলতো, অপমান করতো। আমরা অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। আমরা যখন হতাশ তখন আমরা জাইনাবকে দত্তক নিই। তাকে অনেক ভালোবেসেছি, কিন্তু তাও নিজেদের সন্তানের যে একটা আক্ষেপ, সেটা যেন পিছুই ছাড়ছিল না। হতাশাগ্রস্ত হয়ে অনেকবার নিজেকে শেষ করার চিন্তাও করেছি। একদিন আমরা জানতে পারি এই গ্রামের একজন বৃদ্ধা মহিলা বাস করে, যার চিকিৎসায় সন্তান লাভ করা সম্ভব। তারপর কি হয় তা তো আমাদের দেখানো হয়। তারা সেখানে যাওয়ার পর সেই কবিরাজ মহিলাটির বাড়িতে একটা অদ্ভুত বাচ্চা ছিল, যার কাছে জাইনাব গিয়ে বসে। পাশের রুমে তারা সেই বৃদ্ধ কবিরাজ মহিলাটার কাছে গেলে সবকিছু শোনার পর তিনি বলেন, আমরা রাতের জন্য অপেক্ষা করব। মাগরিবের আজান পড়ে গেলে দেখা যায় সেই বৃদ্ধ মহিলাটি শুরু করেছে এক ভয়ঙ্কর রিচুয়াল। সালমাকে শুয়ে তার পেটে এঁকে দেয় কিছু নকশা। জামিলের কাছে মহিলাটি জানতে চায় সে কি চায়, ছেলে না মেয়ে। জামিল বলে তারা ছেলে চায়। সে বৃদ্ধ মহিলাটি তার হাতে একটা পাত্র ধরিয়ে দেয় আর বলে, তুমি পাশের ঘরে যাবে এবং সেখানে একটা মা ঘোড়া আর একটা ছোট ঘোড়াকে দেখতে পাবে। তোমার কাজ হচ্ছে ওদেরকে ত্যাগ করা, ওদের কাছে বলি করা এবং বড় ঘোড়াটার লিভার আর ছোট ঘোড়াটার হৃৎপিণ্ড বের করে সেগুলো নিয়ে আসবে আর রক্ত দিয়ে উজু করে শেষ রাতে সালাত আদায় করবে। যদি তোমরা ছেলে চাও তবে এটা তো করতেই হবে। এবার আমরা দেখতে পারি জামিল তাই করে। ঘোড়াগুলোকে শেষ করে তাদের লিভার আর হৃৎপিণ্ড নিয়ে রক্ত দিয়ে উজু করার পর নামাজ আদায় করে। এগুলো যখন নিয়ে ওই বৃদ্ধ মহিলাটার কাছে আসে তখন কিছু রক্ত দিয়ে মহিলাটা আর তাদেরকে বলে, এবার তোমরা পাশের রুমে যাবে আর একান্তে সময় কাটাবে। তো তারা তাই করে আর সেখান থেকে ফেরার সময়ই তাদের সেই দুর্ঘটনা ঘটেছিল। সালমা কাশিমকে এবার কাঁদতে কাঁদতে বলে, আমি চাই না এখন এখানে থাকতে, আমার কাউকেই লাগবে না, আমি আমার পরিবারকে নিয়ে ফিরে যেতে চাই। সালমার কান্না দেখে নিসা তাকে সামলে নিয়ে অন্য রুমে নিয়ে যায় আর আমরা কাশিমকে দেখতে পারি যে তার পেছনে থাকা একটা সৈনিকের ছবির দিকে তাকিয়েছিল। তো ঘুমানোর আগে দেখা যায় জাইনাব ক্রমশ বাইরের দিকে যেতে চাইছিল। তার মা তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, বারবার কোথায় যেতে চাইছো? তার একটাই কথা, সে তার বন্ধুদের সাথে খেলতে যাবে। জাইনাব সালমার কোনো কথাই শোনে না। বাইরে থেকে ভয়ঙ্কর সব শব্দ ভেসে আসছিল। জাইনাবকে বাইরে যেতে আটকায় কাশিম। সালমা জিজ্ঞাসা করতে থাকে, আপনারা কি লুকোচ্ছেন, আমাকে বলুন, আমি তো সবকিছুই বললাম। কাশিম তখন বলে, আমি বলছি মনোযোগ দিয়ে শোনো, কিন্তু ভয় পেও না, এটা সত্য ঘটনা। আমাদের গ্রামের নাম সিনকোয়ার্সো, অর্থাৎ জিনের গ্রাম। তার মানে বুঝতেই পারছো এখানে জিন রয়েছে। অবশ্য গ্রামে এত বাজে অবস্থা 25 বছর আগে ছিল না। আমি 25 বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনাটা বলছি। এই সবকিছু শুরু হয় 25 বছর আগে। এই গ্রামে জেহরা নামের একটা মেয়ে বাস করত। সে ছিল গ্রামের সুন্দরীদের মধ্যে অন্যতম। পুরো গ্রামের যুবকরাই তাকে বিয়ে করতে চাইতো। গ্রামের অন্যান্য মহিলারা তার সৌন্দর্য দেখে হিংসা করত। তবে জাহেরা একটা ছেলেকে ভালোবাসত যার নাম আলী, এবং সে ছিল একজন আর্মি। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসত। তবে তাদের দেখা হতো না, কেননা আলী বলেছিল, আমি প্রশিক্ষণ শেষ করে ফিরে আসব, তারপর আমরা বিয়ে করব, তুমি অপেক্ষা করো। জাহেরা অপেক্ষা করতো রাতে, কিন্তু হঠাৎ একদিন জাহেরা ঘরের দরজাতে কেউ একজন কড়া নাড়ে। ওই পাশ থেকে আলী বলে, দরজা খোলো, আমি আলী। জাহেরা তো ভয় পেয়ে যায়, কেননা এরকম সময় তো আলীর আসার কথা না, কিন্তু কি আর করার, ভালোবাসার মানুষ এত রাতে ডাকছে, দরজা না খুলে কি পারা যায়। দরজা খোলার পর অবশ্য দরজার সামনে কেউই ছিল না, কিন্তু একটু সামনে গিয়ে আলীর নাম ধরে ডাকতেই সে অন্ধকার থেকে বের হয়ে আসে এবং তারা দুজন মিলিত হয় এবং তারা চলে যায় গ্রামের পাশের একটা জঙ্গলে। সেখানে একটা গাছের নিচে বসে তারা গল্প করছিল। জেহেরা জিজ্ঞাসা করে, তুমি তো ট্রেনিং এ ছিলে, তাহলে এখানে কিভাবে আসলে? আলী বলে, আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারছিলাম না, তাই তোমাকে দেখতে এসেছি। তবে আমি যে এসেছি এটা কাউকেই বলো না। জেহেরা বলে, কেন বলবো না? আলী বলে, যদি সেখানে কেউ কমপ্লেন করে দেয় তাহলে আমাকে কিন্তু বাদ দেওয়া হবে। আর এরপর থেকেই তারা প্রতিদিন গভীর রাতে দেখা করত সেই জঙ্গলের ভেতর।
চেহারা হঠাৎ করেই খুব হাসি খুশি হয়ে যায়, যেগুলো গ্রামের মহিলাগুলো খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য করছিল, কেননা তারা এর আগে চেহারাকে এতটা খুশি দেখেনি। কিন্তু এর কয়েকদিন পরেই চেহারা আর আলী কিছু মানুষকে নিয়ে সেই জঙ্গলেই বিবাহ সম্পন্ন করে, আর সেখানে সেই গ্রামের ট্রেডিশন অনুযায়ী তারা সেখানেই ইন্টিমেট হয়। কিন্তু হঠাৎ করে একদিন চেহারার কাছে খবর আসে আলী মারা গিয়েছে, যে খবরটা চেহারা শোনার পর একদমই সহ্য করতে পারে না। কাশিম তখন সালমাকে বলে যে এভাবে আমার ভাই মারা যায়। সালমা তখন বলে ওঠে, আপনার ভাই মানে? কাশিম বলে, আলী আমার বড় ভাই, এবং ছবিও দেখায়। সালমা তখন জিজ্ঞাসা করে সে কেন মারা গেল আর কি হয়েছিল। তো এখানেই জানা যায় একটা টুইস্ট। সেদিন আর্মি ক্যাম্পে থাকতেই নিজেকে শেষ করে দিয়েছিল আলী। তবে এখানে সালমা জানতে চায় তাহলে সেদিন চেহারার কাছে দেখা করতে কে এসেছিল, বিয়েটা এবার কার সাথে হয়েছিল। কাশিম তখন বলতে থাকে সে আলী ছিল না, সে মানুষও নয়, তার নাম নেওয়া আমাদের গ্রামে অভিশপ্ত। তার মানে আমরা তো ক্লিয়ার, সেটা ছিল জিন। তবে কেন মারা গেল আলী? আসলে জিন গিয়ে আলীর কাছে কুমন্ত্রণা দিয়েছিল যে চেহারা তোমাকে ছেড়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছে, যার কষ্ট আলী সহ্য করতে পারেনি। কিন্তু জিন যে চেহারার সাথে খেলা করছে এটা তো সে এখনো জানে না। এই ঘটনার পর থেকেই চেহারা নিজেকে ঘরের মধ্যে আটকে রাখত, কোনো খাবার খেত না। কিছুদিন পর সে চরম হতাশাগ্রস্ত হয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পারে না। এরপর যখন সে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে সে আবারও বাইরে বের হয়, কিন্তু গ্রামের মানুষ তার শরীর দেখে বুঝে ফেলে চেহারা গর্ভবতী। এখনো গ্রামের মানুষদের প্রশ্ন হচ্ছে বিয়ে ছাড়া কিভাবে গর্ভবতী হয় চেহারা? অবশ্যই মেয়েটা চরিত্রহীন। এটা ছিল পুরো গ্রামের অপমান। তখন সবাই চেহারাকে অপমান করতে শুরু করে, এমনকি বাচ্চারাও তাকে অনেক জ্বালাতন করতে থাকে। কাশেম বলছিল এমনকি আমার বাবাও চেহারাকে অপমান করেছিল। গ্রামের মানুষ সব বলছিল চেহারার ভেতরের সন্তান অপকর্মের ফল। কেউ চাইছিল না চেহারা এই গ্রামে থাকো। এসব অপমান, এসব কষ্ট সহ্য করতে না পেরে সবসময় সেই গ্রামের জঙ্গলে সেই গাছের নিচে বসে থাকতো। আর তখনই সেখানে সেদিন প্রসবের সময় ঘনিয়ে আসে। অন্যদিকে পুরো গ্রামবাসীরা চেহারাকে গ্রাম থেকে বিতাড়িত করার জন্য সিদ্ধান্ত নেয়। চেহারার বাড়িতে চেহারাকে খুঁজতে যায়, কিন্তু তাকে পায় না। তবে বাড়িঘর ভাঙচুর করে। এদিকে চেহারা একটা সন্তান জন্ম দেয়, কিন্তু তাকে দেখতে স্বাভাবিক লাগছিল না। যতই হোক এটা ছিল তারই বাচ্চা। অন্যদিকে সে দেখতে পায় মানুষজন তাকে মারতে আসছে। এটা দেখে সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা কাঠের উপর রেখে নদীতে ভাসিয়ে দেয়। গ্রামের লোকজন এটা দেখতে পায় না। সবাই তাকে পেয়ে মারতে মারতে একটা কুয়োর কাছে নিয়ে যায়। অবশেষে সবাই মিলে লাশটাকে সে কুয়োর ভেতরে ফেলে দেয়। আর এইভাবেই একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। তার মৃত্যুর পর থেকেই সবকিছু শুরু হয়। চেহারাকে ভালোবেসে যে জিনটা বিয়ে করেছিল সে জিন গ্রামবাসীর উপর প্রতিশোধ নিতে শুরু করে। কাশেম তখন সালমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এখানে আসার পর কোনো বাচ্চার শব্দ শুনতে পেয়েছ? সালমা বলে না। কাশেম বলে চেহারা মারা যাওয়ার পর থেকেই এই গ্রামের প্রত্যেকটা মহিলা গর্ভবতী ঠিকই হতো, কিন্তু মহিলাদের অকাল প্রসবে বাচ্চাগুলো মারা যেত। আর জীবিত হলে প্রতিটা বাচ্চা অদ্ভুত আকৃতির হতো, জিনের মতো, যাদেরকে ভয় পেয়ে সবাই মেরে ফেলতো। আর যেসব বাচ্চারা আগে থেকেই ছিল মধ্যরাতে তারা নিজেদের বাবা মাকে শেষ করতে শুরু করে। আর ধীরে ধীরে সবাই সেই কুয়োতে লাফ দিয়ে হারিয়ে যেতে শুরু করে। পরিশেষে যারা বেঁচে ছিল তারা সন্তান হারানোর বেদনায় নিজেকেই নিজেরাই শেষ করে দিয়েছে। আর গ্রামটা হয়েছে মৃত্যুপুরে। এই অবস্থা থেকে আমি আর আমার স্ত্রী নিসাও বাঁচতে পারিনি। আমাদের বাচ্চাকেও তারা মেরে ফেলে। তবে সেই জিন কিন্তু এখনো আসে চেহারা রূপ ধরে। শুধুমাত্র চেহারাকে অপমান করার কারণে আমার বাবার আজকে এই অবস্থা। তিনি প্যারালাইজড হয়ে যায়। আর এই কারণেই আমি আপনাদেরকে সেভ করার চেষ্টা করছি। আমরা চাই অন্তত জাইনাবের কোনো ক্ষতি না হোক। সালমা তখন বিষয়টা বুঝতে পারে। তো ঘুমোতে যাওয়ার সময় কাশেম সালমাকে বলে, আজ যদি কেউ ডাকে তাহলে ওঠো না। আর যদি কিছু দেখে ফেলো তাহলে সেটার দিকে বেশিক্ষণ চেও না, কারণ আজকেই সেই দিন যেদিন চেহারাকে সেই কুয়োতে ফেলে দিয়েছিল। আর আজকেই হয়তো সেই জিন জাইনাবকে নিয়ে যেতে পারে। কিন্তু ঘুমানোর সময় আমরা দেখতে পাচ্ছিলাম জাইনাব রহস্যময়ভাবে উঠে বাড়ি থেকে বের হয়ে চলে যায় সেই টিনের ঘরটিতে, যেখানে সে গিয়ে দেখতে পায় নিসা দোলনাতে কোনো একটা বাচ্চাকে ঘুম পাড়ানি গান শোনাচ্ছে। কিন্তু হঠাৎ করে সেটা সেখান থেকে গায়েব হয়ে যায়। আর সামনে সে দেখতে পায় চেহারা সহ অনেক বাচ্চাদেরকে। এদিকে সালমা হঠাৎ করে টের পেয়ে দেখতে পায় জাইনাব তার সাথে নেই। তখন সেখানে তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে শুরু হয়। চেহারা সহ বাড়িতে থাকা প্যারালাইজ বৃদ্ধ ব্যক্তিটাকেও সে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সাথে ভয়ঙ্কর কিছু ঘটে। সে বাড়ি থেকে বের হয়ে পড়ে। একটু সামনে এগোতেই দেখতে পায় তার স্বামী জামিল জাইনাবকে ধরে রেখেছে।
কিন্তু সে অনেকটা দূরে। সালমা তাদেরকে লক্ষ্য করে সামনে যেতে যেতেই চলে আসে সেই কুয়োর কাছে, যেখানে তার স্বামী জামিল জায়নাবকে ধরে রেখেছিল। কুয়োর সামনে সে বলে, সালমা আমি চাই জায়নাবকে কুয়ার ভেতরে ফেলে তাকে উৎসর্গ করতে, তাহলে আমাদের নিজেদের রক্তের সন্তান তোমার পেটে চলে আসবে। কিন্তু সালমা কোনোভাবেই মানছিল না। সে বলছিল আমার কোনো সন্তান প্রয়োজন নাই, তুমি এমনটা করো না। জায়নাব বলছিল আমার জন্য চিন্তা করো না মা, আমি সেখানে আমার বন্ধুদের সাথে খেলবো, ভালো থাকবো। তখন আমরা দেখতে পাই সালমা কান্না করতে শুরু করে। জায়নাবের পেছনে সে বাচ্চাদের আত্মারা দাঁড়িয়েছিল, যারা এই কুয়োতেই শেষ হয়ে গিয়েছিল। সে পেছনে চাইতেই দেখতে পারে জেহরাকে। সে তাকে বলছিল জায়নাবকে দিয়ে যাও আর তোমার নিজের ছেলেকে গর্ভে করে নিয়ে যাও। জায়নাবকে উৎসর্গ করলেই তোমার গর্ভে বাচ্চা আসবে আর আমি তোমাদেরকে এখান থেকে যেতে দিব। কিন্তু সালমা কোনো কথাই শুনছিল না, যে কারণে জেহরা অনেক রেগে যায়। তাকে মারতে চলে আসে কিন্তু মারতে পারে না। চেহারা আটকে যায় সালমার গলাতে একটা চিহ্ন দেখে। তাকে ছেড়ে দিয়ে সে চলে যায়। আর এখানেই রিভিল হয় এই ঘটনার আসল টুইস্ট। আসলে সালমা হলো সেই সন্তান যে কিনা জেহরার গর্ভে ছিল আরো 25 বছর আগে। আর প্রসব হওয়ার পর সেই বাচ্চার গলাতে আমরা এই চিহ্নটা দেখতে পারছিলাম। তার মানে বোঝা যায় সালমা জেহরার সন্তান। আর অবশ্যই নিজের সন্তানকে কেউ মারবে না। সালমা যখন ওঠে তখন দেখতে পায় সবাই সেখান থেকে চলে গিয়েছে, কিন্তু তার সামনে পড়ে রয়েছে তার স্বামী আর তার মেয়ের দেহ। আর এখানেই ঘটনার সব থেকে বড় একটা টুইস্ট রিভিল হয়। দেখানো হয় সেদিন যখন তারা গ্রাম থেকে চলে আসছিল, সে অ্যাক্সিডেন্টে আসলে সবাই সেখানেই মারা গিয়েছিল। মৃত্যুর আগে সালমার সামনে জেহরা আর সেই আলীর রূপ ধরে জিন এসেছিল, নিসা আর কাশেমের মতো করে। শেষে দেখানো হয় পুলিশ সেই দুর্ঘটনাস্থলে জায়নাব আর জামিলের লাশ পেলেও উধাও ছিল সালমার লাশ। কাশেম এবং তার স্ত্রী নিসাও তাদের বাড়ি থেকে উধাও ছিল। তারা কোথায় গিয়েছে গ্রামের কেউই বলতে পারে না। এবং কিছুদিন পর বৃদ্ধ প্যারালাইজ ব্যক্তিরাও মারা যায়, যেগুলো সেই গ্রামের মানুষদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। গল্পের শেষে তারা বলছিল সালমা কোথায় গেল আর কাশেম নিসা দম্পতি কোথায় গেল, এটা আজও সবার অজানা আর রহস্য হয়ে রয়েছে। অনেকে বলে সালমাকে সেই জিন তার কাছে নিয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।